আব্বু আব্বু, তুমি জানো আমাদের স্কুলে একজন নতুন টিচার আসছে। দেখতে অনেক ভালো, আমাকে অনেকগুলো চকলেট দিচ্ছে, আমাকে অনেক আদর করে। রাইসা, তোমাকে বলছি না বাহিরের মানুষ তোমাকে কিছু দিলে নিতে না, তারপরেও তুমি ওনার কাছ থেকে কেন নিলে? আব্বু, আমি তো নিতে চাইনি, ম্যাম আমাকে জোর করে দিচ্ছে। আজকের পর থেকে তুমি কখনো ওই টিচারের থেকে কিছু নিবে না। যদি তোমার টিচার কিছু বলে তাহলে বলবে আব্বু মানা করছে, কথাটা মনে থাকবে? ঠিক আছে আব্বু, আমি আর কখনো ম্যাম থেকে কিচ্ছু নিব না। ওকে, এখন রুমে গিয়ে পড়তে বসো। আব্বু তোমার রাফি চাচ্চুর সাথে কথা বলবো। রাইসা ঠিক আছে বলে রুমে চলে গেল। তখন রাফি আমাকে বলল, তুই রাইসার সাথে এভাবে কথা বলছিস কেন? তুই তো জানিস রাইসা এখনো ছোট, তাই এখনো কিছু বুঝতে পারে না। তুই তো জানিস আমার রাইসাকে অন্য কেউ ভালোবাসলে আমি সহ্য করতে পারি না, তাহলে রাইসা আমাকে কম ভালোবাসবে? তোর ধারণা ভুল। সব মেয়েরা চায় মায়ের ভালোবাসা পেতে, কিন্তু রাইসা কখনো কি তার মায়ের ভালোবাসা পেয়েছে? পায়নি। তাই হয়তো টিচারের সাথে কথা বলতে ওর ভালো লাগছে। আমি চাই না রাইসাকে অন্য কেউ ভালোবাসুক। রাইসার বাবাও আমি, মাও আমি। তাকে ঘিরে আমার সব। আমার বাবা মা থেকেও না থাকার মতো। আর আমি ওদের কখনো ক্ষমা করব না। তারা নিজেদের স্বার্থে আলাদা হয়ে গেছে, আমার কথা একটাবার চিন্তা করলো না। দোষ করেছে তারা। আমার কি দোষ ছিল? তারা আমাকে এতিমের মতো রেখে চলে গেল কেন? কথাগুলো বলতে চোখ দিয়ে পানি পড়ে গেল। তখন রাফি বলল, থাক, কান্না করিস না। এটা তোর কপালে লেখা ছিল। আগের কথা ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে চল। আমি তো তাদের কথা ভুলে গেছি। হঠাৎ তুই রাইসার বাবা মার কথা বললি, তাই ওদের কথা মনে পড়ল। আচ্ছা, ওসব কথা বাদ দে। আজকে মন্ত্রী বলছে তার সাথে দেখা করতে। আমি বলছি তুই ফ্রি হলে দেখা করে আসবি। ঠিক আছে, চল এখন গিয়ে দেখা করে আসি। এই বলে রাজু আর রাফি বাসা থেকে বেরিয়ে আসলো। আসার সময় খালাকে বলে আসলো রাইসাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে। আর রাফি রাজু নিজের গাড়িতে উঠলো। রাজুর গাড়ির সামনে এবং পেছনে 4টা গাড়ি আসছে, সবগুলোই রাজুর লোক। প্রায় 30 মিনিট পর মন্ত্রীর বাসায় চলে আসলো। রাজুকে দেখে মন্ত্রীর সিকিউরিটি গার্ড তাড়াতাড়ি গেট খুলে দিল। বাসার ভেতরে ঢুকে গাড়ি থেকে নেমে মন্ত্রীর বাসার দরজায় দাঁড়ালো। রাফি কলিং বেল চাপ দিল। কিছুক্ষণ পর আন্টি দরজা খুলে দিল। রাজু আর রাফিকে দেখে বলল, আরে রাজু, রাফি, তোমরা আসো, ভেতরে আসো। তা হঠাৎ আমার বাসায় কি মনে করে? আসলে আন্টি, আঙ্কেল আমাকে দেখা করতে বলেছে, তাই আসলাম আর কি। তা আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেল তো ওয়াশরুমে আছে, তোমরা সোফায় বসো, আমি তোমাদের জন্য নাস্তা পাঠিয়ে দিচ্ছি। থাক আন্টি, লাগবে না। আঙ্কেল কি জন্য ডেকেছে কথাগুলো শুনে চলে যাব, আপনাকে কষ্ট করতে হবে না। তুমি একটু বেশি কথা বলো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আজকে রাতের খাবার খেয়ে তারপর বাসায় যাবে। এই বলে মন্ত্রীর বউ চলে গেল। আসলে মন্ত্রীর বউ অনেক ভালো একজন মানুষ, কিন্তু মন্ত্রী এতটা ভালো না। এই কারণে মন্ত্রীর বউয়ের সাথে ভালোভাবেই কথা বলে রাজু। আর মন্ত্রীর বউ রাজুর জীবনের কাহিনী সব জানে। কিছুক্ষণ পর দেখে মন্ত্রী সাহেব উপর থেকে নিচে নেমে আসলো। রাজুকে দেখে বলল, আরে রাজু, তুমি কখন আসলে? আসার সময় কোনো অসুবিধা হয়নি তো? আমার কোনো অসুবিধা হয়নি। কেন ডেকেছেন আগে সেটা বলেন। আমার হাতে সময় নেই, একটা কাজে যেতে হবে। তুমি তো জানো সামনে নির্বাচন আসছে। গেছেবার তো তোমার কারণে মন্ত্রী হয়েছি। আমি চাই এইবারও যেন কেউ মন্ত্রী হতে না পারে। এইবার আমি থাকতে চাই। কথা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বলেন, আমাকে কি করতে হবে? আমি চাই আমার বিপক্ষে প্রার্থী যেন এবার নির্বাচন করতে না পারে। তাকে তুমি বসিয়ে দিবে। তোমার যত টাকা লাগে আমি দিব। সেটা ঠিক আছে, কিন্তু টাকার অ্যামাউন্ট এবার বেশি লাগবে। 1 কোটি টাকা লাগবে। যদি দিতে পারেন তাহলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমি রাজি আছি। তুমি এখন অ্যাডভান্স 50 লাখ নিয়ে যাও। কাজ শেষ হলে বাকি টাকা পেয়ে যাবে। আপনি ভালো করে জানেন আমি কাজের আগে সব টাকা না নিয়ে কাজ করি না। সো আগে সব টাকা পরিশোধ করতে হবে, তারপর আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, সালাম। রাসেলকে 1 কোটি টাকা দিয়ে দাও। ম্যানেজার ঠিক আছে বলে ভিতরে গিয়ে 1 কোটি টাকার একটা সুটকেস নিয়ে আসলো।
মন্ত্রী আমার হাতে টাকা দিয়ে বলল, এই নাও, এখানে পুরো 1 কোটি টাকা আছে। আমার কাজটা যেন হয়ে যায়। আজ পর্যন্ত এই রাজু কোনো কাজে ব্যর্থ হয়নি। আপনার কাজ মনে করেন হয়ে গেছে, আমরা এখন আসি। হঠাৎ আন্টি আমাদের সামনে এসে বলল, খাওয়া দাওয়া না করে কোথাও যাওয়া হচ্ছে না। খাবার খেয়ে তারপর বাসায় যাবে। আমি সবকিছু রেডি করেছি, তোমরা ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে বসো। কি আর করার, ওনার কথা ফেলতে পারলো না। রাজু আর রাফি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে তাদের সাথে খাবার খেয়ে বিদায় নিয়ে চলে আসলো। তারপর রাজু তার আস্তানায় গেল। আস্তানায় গিয়ে দেখে রাজুর লোক নয়নকে চেয়ারে বেঁধে রাখছে। নয়ন রাজুকে দেখে বলল, তুই আমাকে ধরে এনেছিস কেন? যদি আমার ভাই জানতে পারে তুই আমাকে ধরে আনছিস, তাহলে তোকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না। তুই ভালো করে জানিস আমার কাজে কেউ বাধা দিলে আমি তাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখি না। তাহলে কেন আমার কাজে বাধা দিলি? তোর লোক আমার ভাইয়ের এরিয়া থেকে চাঁদা তুলতে গেছে, তাই ওদের বাধা দিয়েছি। আমরা কি কখনো তোর এরিয়া থেকে কখনো চাঁদা তুলেছি? তাহলে তুই কেন আমাদের এরিয়া থেকে চাঁদা তুলতে গেলি? শোন ভালো করে, আমি রাজু সব জায়গা থেকে চাঁদা তুলবো। তোর ভাই রকি আমার কিছুই করতে পারবে না। তুই আবার আমার লোকের গায়ে হাত তুলছিস। আজকে তোকে মেরে তোর ভাইয়ের কাছে পাঠিয়ে দিব, দেখি তোর ভাই আমার ডা ফেলাতে পারে। তুই একটা ভীতু। তোর যদি এত সাহস থাকে আমার ভাইয়ের সামনে আমাকে মেরে দেখা, তাহলে বুঝবো তোর অনেক সাহস। তোকে আমরা মাফিয়া জানবো। ঠিক আছে, তাহলে আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। কালকে বিকালে তোর ভাইয়ের আস্তানায় গিয়ে তোকে মারবো। ওকে ছেড়ে দে। আমার কথা শুনে রাফি বলল, ওকে ছেড়ে দেওয়া কি ঠিক হবে? তাকে যদি মারতে না পারিস তাহলে ওদের সাহস বেড়ে যাবে। আরে ওকে আমি মারবো না। এইসব ছোটখাটো পাতি নেতাকে মেহেদি মারবে? হ্যাঁ, মেহেদি একাই ওদের জন্য যথেষ্ট। মানে মেহেদি তাহলেই বেঁচে আছে, ও এখনো মরে নাই। আমরা তো ভেবেছিলাম মেহেদি আর দুনিয়ায় বেঁচে নেই। সেটা সময় হলে দেখতে পাবি। তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি, তা না হলে তোকে আমার লোক মারতে মারতে বের করবে। এমনি কালকে তোর দুনিয়ার শেষ দিন। রাজুর কথা শুনে নয়ন দৌড় দিয়ে আস্তানা থেকে বেরিয়ে গেল। রাজু সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো। কলিং বেল চাপ দেওয়ার পর খালা এসে দরজা খুলে দিল। রাজু খালাকে বলল, খালা, রাইসা কি ঘুমিয়ে গেছে? ও কি খাবার খেয়েছে? আমার কথা কিছু বলছে? হালকা খাবার খেয়েছে, তোমার কথা জিজ্ঞেস করছে। আমি বলেছি তোমার আব্বু একটু কাজে বাইরে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। তোমার আব্বু কিছুক্ষণ পর চলে আসবে। তারপর অনেক কষ্টে ঘুম পাড়িয়ে দিছি। ও ঠিক আছে, আমি রুমে গেলাম। খাবার খাবো না, মন্ত্রীর বাসা থেকে খেয়ে আসছি। তুমি খাবার খেয়েছো? তুমি তো জানো তুমি না আসা পর্যন্ত আমি খাবার খাই না। খালা, তোমার এই জিনিসটা আমার ভালো লাগে না। খালি খালি আমার জন্য না খেয়ে বসে থাকো কেন? আমার কোনো ছেলে মেয়ে নেই, তোমাকে আমি নিজের ছেলের মতো দেখি, তাই তোমাকে ছাড়া খাবার খেতে পারি না। তুমি আমাকে রাস্তা থেকে তুলে এনে ঠাই দিছো, তোমাকে ছাড়া খাবার খাবো কেমন করে? খালা, আপনি আমার কেউ না, তারপরেও আপনি আমাকে নিজের ছেলের মতো দেখেন। তাহলে আমার আপন বাবা মা আমার সাথে এরকম করলো কেন, সেটা কি তুমি বলতে পারবে খালা? থাক বাবা, হয়তো তোমার কপালে লেখা ছিল। তুমি ওসব নিয়ে চিন্তা করো না, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। আমি খাবার খেয়ে রুমে যাব। ঠিক আছে বলে নিজের রুমে চলে আসলো। রুমে এসে দেখে রাইসা কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মেয়েটার চেহারার দিকে তাকালে কেমন যেন খারাপ লাগে। ওর বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে মেয়েটা বাবা মা ছাড়া হতো না। আমারই ভুল ছিল রাইসার সাথে ওইভাবে কথা বলা। সব মেয়েরা চায় তার বাবা মা তাকে আদর করুক, কোলে বসিয়ে খাবার খাইয়ে দিবে, কপালে চুমু দিয়ে স্কুলে পাঠাবে। তাহলে রাইসার ব্যাপারে আপনাদের সংক্ষিপ্তভাবে ঘটনা খুলে বলি। রাজু একদিন একটা কাজ শেষ করে বাসায় যাচ্ছিল। হঠাৎ রাস্তার পাশে দেখে একটা মেয়ে বসে বসে কান্না করছে। তখন রাজু গাড়ি থামিয়ে ওর কাছে গেল। তখন রাজু ওকে বলল, কি হয়েছে মামনি, তুমি এত রাতে এখানে বসে বসে কান্না করছো কেন? তোমার আব্বু আম্মু কোথায়? ওরা আমার আব্বু আম্মুকে মেরে ফেলেছে। ওই জঙ্গলে আমার আব্বু আম্মু পড়ে আছে। আপনি আমার আম্মু আব্বুকে বাঁচান, আমি আম্মু আব্বুকে ছাড়া থাকতে পারবো না। রাজু মেয়েটার কথা শুনে জঙ্গলের ভেতরে গেল। ভেতরে ঢুকে দেখে মেয়েটা ঠিক কথা বলছে। দুজন ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলছে।
রাজু তাদের নাকের ডগায় হাত নিয়ে দেখে তারা আর বেঁচে নেই। তারপর রাফি এবং রাজুর কিছু লোককে ফোন দিয়ে আসতে বলল। তারা 10 মিনিটের মধ্যেই চলে এসেছে। পরে রাইসার আব্বু আম্মুকে একটা কবরস্থানের সামনে একটা হুজুরকে খবর দিয়ে এনে তাদের জানাজা দিয়ে দাফন সম্পূর্ণ করলো। তারপর রাজু রাইসাকে রাজুর বাসায় নিয়ে আসে। রাইসা ঠিক হতে প্রায় 3 মাস সময় লেগে গেছে। রাজু সবসময় রাইসার পাশে ছিল, তাকে বলছে এখন রাজুই তার সব। আজকে থেকে রাজু তার বাবা মা। এরপর একটা কেজি স্কুলে ভর্তি করিয়ে দিল। রাজুর লোক তাকে প্রতিদিন নিয়ে যায় এবং নিয়ে আসে। এই ছিল রাইসার কাহিনী। এবার বর্তমানে ফেরা যাক। রাজু তাদের এখনো পরিচয় দিয়ে নেই, অনেক কথা বলে ফেলছে। রাজু সবাই মাফিয়া কিং নামে চেনে, আর কিছু জানা লাগবে না। গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। রাজু আর কোনো কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। রাইসার কপালে একটা চুমু দিল, তারপর রাইসাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। পরের দিন সকালে রাইসা রাজুকে ডাকতে লাগলো। রাজু ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে মামনি, এত সকাল সকাল ডাকছো কেন? আব্বু আর একটু ঘুমাবো। আব্বু, আজকে তুমি আমাকে স্কুলে দিয়ে আসো। অনেকদিন হয়েছে তুমি আমাকে স্কুলে দিয়ে আসো না। মামনি, আজকে আমার শরীরটা ভালো লাগছে না, আরেকদিন তোমাকে নিয়ে যাব। আজকে তুমি ওদের সাথে যাও। না, আজকে তুমি আমাকে স্কুলে দিয়ে আসবে। আমি তোমার লোকের সাথে যাব না। তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি স্কুলে যাব না। কি আর করার। রাইসার জোড়াজড়িতে শোয়া থেকে উঠে রাইসাকে বললাম, ঠিক আছে মামনি, তুমি রেডি হয়ে নিচে গিয়ে নাস্তার টেবিলে আব্বুর জন্য অপেক্ষা করো। আব্বু ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে আব্বু, তুমি আমার লক্ষ্মী আব্বু, তুমি আমার বেস্ট আব্বু। উম্মুয়া। রাইসা রাজুর কপালে একটা চুমু দিয়ে রেডি হতে লাগলো। রাজু দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলো। রাইসা রেডি হয়ে নিচে চলে গেল। রাজু একটা জামা গায়ে দিয়ে নিচে চলে আসলো। চোখে এখনো অনেক ঘুম রাজুর। রাতে দেরি করে ঘুমাইছে তো। রাজু নিচে এসে রাইসার পাশে একটা চেয়ার টেনে বসলো। রাইসাকে নিজের হাতে নাস্তা খাইয়ে দিতে লাগলো। সাথে রাজুও খাচ্ছে। বাপ মেয়ে নাস্তা করে বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে রাইসার স্কুলে যেতে লাগলো। রাইসা প্রথম শ্রেণীতে পড়ে। তার সামনে পিছে ওর লোক গাড়ি নিয়ে আসছে। কিছুক্ষণ পর রাইসার স্কুলের সামনে চলে আসলো রাজু। রাইসা গাড়ি থেকে নামার পর হঠাৎ একটা মেয়ে রাজুর সামনে আসলো। আমি মেয়েটাকে দেখে পুরো অবাক হয়ে গেলাম। ও এখানে কেমন করে? ওর তো বাসা দিনাজপুরে, তার মানে এখানে শিক্ষকতা করতে আসছে। কিন্তু ওদের তো কোনো কিছুর কমতি নেই, তাহলে এখানে কেন আসলো? আগের থেকে অনেক সুন্দর লাগছে তাকে। হঠাৎ রাইসার ডাকে ধ্যান ভাঙলো। রাইসা বলল, আব্বু, তুমি কোথায় হারিয়ে গেলে? তোমাকে সেই কখন থেকে ডাকছি। উনি হচ্ছে আমাদের নতুন টিচার। তোমাকে ওনার কথা গতকাল বলেছি। কেমন আছো রাসেল? তোমাকে অনেক বছর পর দেখছি। তোমার মেয়েটা কিন্তু অনেক লক্ষ্মী। পায়েলের কথা শুনে আমি বললাম, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তা বড়লোক বাবার একমাত্র মেয়ে হঠাৎ কেজি স্কুলে চাকরি করতে আসলেন কেন? আপনাদের তো টাকা পয়সার অভাব নেই। পায়েল আমার কথা শুনে বলল, আসলে আমি এখানে চাকরি করতে আসি নাই। আমার এক বান্ধবী এই স্কুলে চাকরি করে। তার মা অনেক অসুস্থ, তাই ওর হয়ে আমি এখানে আসি। সীমার বান্ধবীর নাম। আম্মু ভালো হয়ে গেলে আমি বাসায় ফিরে যাব। তা তুমি এখন কি করো? তোমার স্ত্রী কেমন আছে? আমার কাজ হচ্ছে খারাপ মানুষের ক্ষতি করা। তুমি হয়তো বাংলাদেশের একজন মাফিয়ার নাম শুনেছ। সেই মাফিয়া কিং আমি রাজু। আর আমার সাথে যাদের দেখছো ওরা সবাই আমার লোক। তুমি তো এরকম কখনো ছিলে না, হঠাৎ তুমি এই পথে গেলে কেন? তুমি তো অনেক ভালো একজন ছেলে ছিলে, সবাই তোমার অনেক সুনাম করত। সেটা অনেক কাহিনী, তাই আমি কাউকে বলতে চাই না। আর তুমি বলছো না আমার স্ত্রী কেমন আছে? আমি এখনো বিয়ে করি নাই, আর করার কোনো ইচ্ছে নাই। তা এখন কি তোমার সেই অহংকার আছে? সবার সাথে কি বাবার ক্ষমতা দেখাও? আমি এখন বাবার ক্ষমতা দেখাই না। আমি অনেক আগের থেকেই ভালো হয়ে গেছি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আচ্ছা, রাইসা তাহলে কোথা থেকে আসলো? আর ও তোমাকে বাবা বলে ডাকে কেন? আসলে রাইসার আব্বু আম্মু কারা যেন মেরে ফেলেছে। এরপর রাইসাকে আমার বাসায় নিয়ে আসি। রাইসা আমাকে বাবা বলে ডাকে। আমি রাইসাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাই।
তুমি যে কাজ করতে আসো এই কাজে বেঁচে থাকার গ্যারান্টি নেই। তোমাকে যদি সন্ত্রাসরা মেরে ফেলে তাহলে তো রাইসা পুরো একা হয়ে যাবে। তুমি এই কাজটা ছেড়ে দাও। তোমাকে আমি বলি নাই আমাকে জ্ঞান দিতে? আমাকে কেউ কিছু করতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। তুমি রাইসাকে নিয়ে ভিতরে যাও, আমার একটা কাজ আছে, সেখানে যেতে হবে। আমি কাজটা শেষ করে রাইসাকে নিয়ে যাব। এই কথা বলে রাজুর লোকগুলোকে নিয়ে নিজের কাজে যেতে লাগলো। মোবাইল বের করে মেহেদিকে ফোন দিল রাজু। মেহেদি ফোন রিসিভ করার পর বলল, কিরে, কি অবস্থা তোর? হঠাৎ ফোন দিলি যে, কোনো কাজ আছে নাকি? আমি ভালো আছি। তোকে যে কারণে ফোন দিছি, সবাইকে ট্রেনিং দেওয়া কি হয়ে গেছে? সবাইকে ট্রেনিং দেওয়া হয়ে গেছে। এখন আমরা নিচ থেকে উঠতে পারি। যে ট্রেনিং দিচ্ছি সবাইকে, ওদের একজনের সাথে 5-6টা কিছুই না। শুনে খুশি হলাম। এখন তাদের নিয়ে ওপরে উঠে আয়। রনি রাস্তায় গিয়ে নয়নকে তার সামনে মেরে আসবি। যদি মারতে পারিস তাহলে আমাকে মাফিয়া কিং বলে জানবে। আর ওদের মতো টোকাই মাস্তানকে মারতে আমার লোকগুলি যথেষ্ট। তুই কোনো চিন্তা করিস না, তোর কাজ হয়ে যাবে। তা কোন সময় যেতে হবে, আর এখন তুই কোথায়? তুই ওদের নিয়ে বিকাল 5টায় রনি রাস্তানায় যাবি। আর আমি এখন রাফি এবং কিছু লোক নিয়ে মন্ত্রীর বিপক্ষ প্রার্থীর বাসায় যাচ্ছি। ওকে বসিয়ে দিতে হবে। এই কাজের জন্য মন্ত্রী 1 কোটি টাকা দিয়েছে। ঠিক আছে, তুই তাহলে ওই কাজ শেষ করে আয়। আমি সবাইকে রেডি করছি। নয়নকে মেরে তোর কাছে ফোন দিয়ে জানিয়ে দেব। ঠিক আছে বলে ফোনটা কেটে দিল। প্রায় 30 মিনিট পর মন্ত্রীর বিপক্ষ প্রার্থীর বাসায় চলে আসলো। সিকিউরিটি গার্ড ওদেরকে আটকালে রাফি ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয়। সিকিউরিটি গার্ড আর কোনো কথা বলে না, গালে হাত দিয়ে চুপ হয়ে গেছে। রাজুরা সবাই বিপক্ষ প্রার্থীর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিল। কিছুক্ষণ পর একজন মায়ের বয়সী লোক এসে দরজা খুলে দিল। দেখে মনে হচ্ছে বিপক্ষ প্রার্থীর স্ত্রী। রাজু আর রাফিকে দেখে বলল, তোমরা কারা? আমার বাসায় কি? রাফির কথা শুনে মহিলা তাদের ভেতরে গিয়ে বসতে বলল। তারপর মহিলা ভেতরে চলে গেল। রাজু আর রাফি ভেতরে ঢুকে চারপাশে তাকিয়ে দেখতে লাগলো। মনে মনে বলল, হায় রে, সব কিছু অবৈধ টাকায় করা। কিছুক্ষণ পর বিপক্ষ প্রার্থী আমাদের সামনে আসলো। আমাকে দেখে চিনে ফেলছে। তখন আমাকে বলল, আরে রাজু, তুমি আমার বাসায় কেন? আমার লোকেরা কি তোমার কোনো ক্ষতি করেছে? তুমি শুধু একবার বলো, আমি তোমার সামনে ওদের কঠিন শাস্তি দেব। আরে আমার কেউ কিছু করে নাই, আর কারো করার সাহস নেই। আমি যেটা বলার জন্য এসেছি, শুনেছি আপনি নাকি এবার মন্ত্রী নির্বাচন করবেন। তুমি ঠিকই শুনেছ। আমি ওই শফিকুলকে এবার হারিয়ে ছাড়ব। দেশের মানুষ আমার পক্ষে আছে। এবার আমার মন্ত্রী নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। তাই নাকি? তাহলে আমি বসে বসে ললিপপ খাবো। আপনাকে বসানোর জন্য 1 কোটি টাকা পেয়েছি। এখন আমি চাই আপনি বসে পড়ুন। তা না হলে এই রাজু কি করতে পারে আপনি তা ভালো করেই জানেন। আমি কখনো এবার বসবো না। এবার আমি নির্বাচন করবই। তুমি আমার কিছুই করতে পারবে না। তুমি জানো না আমার হাত বড় বড় মাফিয়াদের সাথে আছে। আপনি মনে হয় জানেন না আপনার কোথায় কি আছে। আমি সবকিছু জানি। আপনার ঢাকায় 6টা বাড়ি আছে, সব অবৈধ টাকায় করা। গুলশানের ভিতরে 5টা মদের গোডাউন আছে, 3টা আবাসিক হোটেল আছে। এখানে মেয়েদের দিকে ব্যবসা করেন। আরও অনেক কিছু আছে, সেগুলোর কথা নাই বললাম। আমি যদি এগুলো দেশের মানুষকে দেখাই এবং ধ্বংস করে দেই, তাহলে আপনি কিভাবে নির্বাচন করবেন? আমি যদি সরকারের কাছে সবকিছু বলে দেই, তাহলে আপনি কোথায় যাবেন? প্লিজ রাজু, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। আমি তোমার কথায় রাজি আছি। আমি মন্ত্রী নির্বাচন করব না, তারপরও তুমি আমার ক্ষতি করো না। কথাটা যেন মনে থাকে। তা না হলে আমি কি করতে পারি আপনি ভালো করেই জানেন। আমি যেন আপনার বাসায় আর আসতে না হয়। আবার যদি আসি তাহলে আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন না। এই বলে বিপক্ষ প্রার্থীর বাসা থেকে সবাই বেরিয়ে আসলো। বিপক্ষ প্রার্থীর বাসা থেকে বেরিয়ে সোজা স্কুলের সামনে চলে গেল। গেটের সামনে গিয়ে দেখে রাইসার পায়েল দাঁড়িয়ে আছে। রাজুকে দেখে রাইসা দৌড় দিয়ে রাজুর সামনে আসলো। কি ব্যাপার মামুনি,
আজকে তোমার পড়ালেখা কেমন হয়েছে? কোনো শিক্ষক তোমার গায়ে কি হাত তুলছে? না আব্বু, এই স্কুলে সবাই অনেক ভালো, আমাকে সবাই আদর করে। আব্বু, ম্যাম তোমাকে কিছু কথা বলবে। ম্যাম, আপনি কি বলবেন আব্বুকে? আসলে রাজু, এখানে আমাকে কি একটা বাসা নিয়ে দিতে পারবে? সীমার বাসায় থাকতে আমার ভালো লাগছে না। তাদের দুইটা রুম, একটাই ওর আব্বু আম্মু ঘুমায়, আরেকটাই সীমা আর ওর ভাই ঘুমায়, তার উপরে আমি। তাই বলছি আমাকে একটা বাসা খুঁজে দাও। পায়েলের কথা শুনে রাইসা রাজুকে বলল, আব্বু, তুমি ম্যামকে আমাদের বাসায় নিয়ে চলো। এখন থেকে ম্যাম আমাদের বাসায় থাকবে, আমার সাথে খেলবে, একসাথে কার্টুন দেখবে, আমার কাছে অনেক ভালো লাগবে। প্লিজ আব্বু, তুমি না করো না। তুমি আমার বাসায় থাকতে পারো, তবে আমার কোনো কিছুতে কথা বলতে পারবে না। আমি কখন কি করি, কোথায় যাই, অনেক রাতে বাসায় ফিরি কেন, এসব কথা আমাকে বলতে পারবে না। শুধু রাইসার কথা ভেবে তোমাকে বাসায় নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি তোমার কোনো কিছুতে এই কথা বলবো না, শুধু কিছুদিনের জন্য। সীমার আম্মু সুস্থ হলে আমি বাসায় ফিরে যাব। ঠিক আছে বলে পায়েলকে গাড়িতে উঠতে বললাম। রাইসাকে মাঝখানে বসালাম। আমি আর পায়েল রাইসার দুই পাশে বসলাম। কিছুক্ষণ পর বাসে চলে আসলো। গাড়িতে কেউ কোনো কথা বলল না। গাড়ি থেকে নেমে রাজু পায়েল এবং রাইসার দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিল। কিছুক্ষণ পর খালা এসে দরজা খুলে দিল। তাদের সাথে পায়েলকে দেখে খালা বলল, রাজু, এই মেয়েটাকে, তাকে তো চিনতে পারলাম না। তোমার কি কিছু হয়? আসলে খালা, ও হচ্ছে পায়েল। আমরা দুজনে একসাথে দিনাজপুরে পড়েছি। এখানে একটা বান্ধবীর বাসায় এসেছে, তারপর সব খুলে বললাম। ও, এই ব্যাপার। আমার কোনো সমস্যা নেই মা, তোমার যতদিন মন চায় থাকতে পারো। রাইসা আর আমি বাসায় সবসময় থাকি। ঠিক আছে খালা, তুমি পায়েলকে একটা রুম দেখিয়ে দাও। আমি আমার রুমে গেলাম। আমি এখন একটু রেস্ট নিব। কোনো কিছুর দরকার হলে রাফি অথবা বাহিরের লোককে বলবে, তারা এনে দিবে। ঠিক আছে রাসেল, তুমি রুমে গিয়ে রেস্ট নাও। যদি খাবার খেয়ে ঘুম যেতে তাহলে অনেক ভালো হতো। ওকে খালা, আমি ফ্রেশ হয়ে আসছি। তুমি খাবার রেডি করো। আর পায়েল, তুমি ওপরের ডান পাশের রুমে চলে যাও, রুমে সবকিছু আছে। পায়েল ঠিক আছে বলে উপরে চলে গেল। রাজু আর কোনো কথা না বলে রাইসাকে কোলে করে নিয়ে রুমে চলে আসলো। বাপ মেয়ে দুজনে একসাথে গোসল করে রাইসাকে জামা কাপড় পরিয়ে দিয়ে রাজু একটা জামা গায়ে দিয়ে দুজনেই নিচে চলে আসলো। রাজু, খালা এবং রাইসা চেয়ার টেনে বসলো। তারপর পায়েলের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর সিঁড়ির উপর চোখ পড়তেই রাজু চমকে উঠলো। দেখে পায়েল একটা নীল রঙের জামা গায়ে দিয়ে নিচে নামতেছে। দেখতে অনেক কিউট লাগতেছে। আরে, রাজুর জীবনে এসব ভালোবাসা হবে না। পায়েল নিচে এসে রাইসার পাশে একটা চেয়ার টেনে বসলো। তারপর খালা খাবার বেড়ে দিতে লাগলো। হঠাৎ দেখে রাফি এক জায়গায় দাঁড়িয়ে আছে। তখন রাজু বলল, কি রে, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে কি বলে বসাতে হবে? নাকি তোর লজ্জা করছে আমাদের সাথে বসতে? আসলে তেমন কিছু না, তোরা খেয়ে নে। আর একটা কথা বলবি, তোর মাথা ফাটিয়ে ফেলবো। তাড়াতাড়ি চেয়ার টেনে বস। রাফি আর কোনো কথা না বলে একটা চেয়ার টেনে বসলো। খালাও তাদের সাথে বসে পড়লো। সবাই মিলে খাবার খাচ্ছে। রাজু রাইসাকে খাইয়ে দিতে লাগলো, নিজেও খেতে লাগলো। হঠাৎ রাইসা বলে উঠল, ম্যাম, আপনি একা একা খাচ্ছেন, আমাকে খাইয়ে দিবেন না? আমার খুব ইচ্ছে করে আপনার হাতে খাবার খেতে। সরি রাইসা, আমি মনে করেছি তুমি তোমার আব্বুর হাতে ছাড়া অন্য কারোর হাতে খাবার খাও না, তাই তোমাকে বলি নাই। তুমি হাঁ করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। পায়েলের কথা মতো রাইসা হাঁ করলো। তারপর পায়েল রাইসাকে খাবার খাইয়ে দিতে লাগলো। রাজু কাজ শেষ, নয়নের শরীর থেকে মাথা আলাদা করে ফেললাম। রনিকে পায়ের মধ্যে 2টা গুলি করেছি। রনি তার ভাইয়ের মরাদের সামনে বসে কান্না করছে। আসার সময় রনিকে ওয়ার্নিং দিয়ে এসেছি, আর কখনো যেন তোর কাছে বাধা না দেয়। যদি কখনো তোর কাজে বাধা দেয় তাহলে ওর ভাইয়ের মতো তাকে উপরে পাঠিয়ে দেব। শুনে খুব খুশি হলাম। রনি হয়তো আমাকে ছোটখাটো মাস্তান মনে করছে। আমার পাওয়ার সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই। ও সিংহের গুহায় পা দিছে। ঠিক কথা বলেছিস। এখন বল আমরা কি করব?
আবার কি মাটির নিচে চলে যাব নাকি উপরেই থাকবো? না, তোরা উপরে থাকার দরকার নেই, তোরা আবার নিচে চলে যা। দরকার হলে আমি তোকে জানাবো। মেহেদি ঠিক আছে বলে ফোন কেটে দিল। রাজু বিছানা থেকে উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসতেই কারোর সাথে ধাক্কা খেয়ে দুজনেই নিচে পড়ে গেল। যার সাথে ধাক্কা খেল সে আর কেউ না, পায়েল। পায়েলের ঠোঁটের সামনে রাজুর ঠোঁট। পায়েল ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। ইচ্ছে করছে পায়েলের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিতে, কিন্তু রাজু নিজেকে কন্ট্রোল করে তাড়াতাড়ি উঠে গেল। রাজু এক হাত বাড়িয়ে পায়েলকে উঠালো। তখন পায়েল বলল, সরি, আমি তোমাকে দেখতে পাইনি, তুমি এখনো ঘুমিয়ে আছো, তাই তোমাকে রুমে ডাকতে ঢুকেছিলাম। হঠাৎ তুমিও রুম থেকে বেরিয়ে আসলে। সমস্যা নেই, আমি কিছু মনে করি নাই। আর রাইসা কোথায়? রাইসা আমার রুমে পড়তে বসেছে, তাকে পড়া দেখিয়ে তোমাকে ডাকতে আসলাম। ঠিক আছে, আমি বাহিরে গেলাম, ফিরতে রাত হতে পারে। তুমি রাইসাকে খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিও। যদি কিছু মনে না করো একটা কথা বলি, আমি তোমাকে টাকা দিচ্ছি, আসার সময় আমার জন্য কিছু ক্যাডবেরি নিয়ে এসো। তোমার টাকা লাগবে না, আমার কাছে কি টাকা নেই? আমি বসে বসে খেলেও আমার টাকা ফুরাবে না। পায়েল আর কোনো কথা বলল না। রাজু বাসা থেকে বেরিয়ে আসার পর রাফি রাজুর সাথে আসলো, আর রাজুর লোক সবসময় রাজুর সাথে থাকে। তারা একটা কাজে গেল, কাজটা শেষ করে আসতে একটু বেশি রাত হয়ে গেছে। আসার সময় পায়েলের কথা মতো এক কার্টুন ক্যাডবেরি নিয়ে আসলো বাসায়। বাসায় আসার পর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেওয়ার পর পায়েল এসে দরজা খুলে দিল। রাজু পায়েলকে দেখে বলল, কি ব্যাপার, তুমি এখনো জেগে আছো কেন? রাইসা কি ঘুমিয়ে গেছে? তাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আমি তোমার জন্য অপেক্ষা করতে লাগলাম, খালা এতক্ষণ ছিল, আমি ওনাকে রুমে পাঠিয়ে দিছি। তো তুমি এত রাতে জেগে আছো কেন? তোমাকে বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় বলছি না আমার আসতে রাত হবে? ওটা কোনো ব্যাপার না, আর আমার ঘুম আসছিল না। আমার ক্যাডবেরি কোথায়? তুমি কি বাচ্চা নাকি যে তোমার জন্য আমি ক্যাডবেরি নিয়ে আসব, আর তুমি আমাকে যে তোমাকে আমার ক্যাডবেরি এনে দিতে হবে শুনি একটু। ও আচ্ছা, এটাও তো সত্যি কথা। আমি তোমার কে? ঠিক আছে, লাগবে না। আপনি আপনার মেয়ের জন্য এনেছেন, এটাই তো সবচেয়ে বড় কথা। আমার জন্য আনতে হবে এমন তো কোনো কথা নেই। পায়েল কিছুটা অভিমানী করে কথাটা বলে সেখান থেকে চলে গেল। আর এদিকে রাজু মুচকি হাসছে। রাজু তারপর পায়েলের সঙ্গে যেতে শুরু করলো। আর পায়েলের হাতে ক্যাডবেরি দেওয়ার পরে রাজু তার রুমে এসে ঘুমিয়ে গেল। আর হঠাৎ করেই মাঝরাতে রাজুর মোবাইলটা বেজে উঠলো। আর রাজু ফোন হাতে নিয়ে দেখতে পারলো মেহেদি তাকে কল দিয়েছে। আর মেহেদি কল দিয়ে বলতে লাগলো, রাজু, জানি না কে বা কারা লোকজন নিয়ে আমাদের গোডাউনে অ্যাটাক করেছে, আমাদের সব কিছু পুড়িয়ে ফেলেছে। আমরা আগুন নিবানোর চেষ্টা করছি, তুই তাড়াতাড়ি আয়। রাজু কথাটা শুনে তাড়াতাড়ি করে উঠে গেল। আর তাড়াতাড়ি করে বাসা থেকে বেরিয়ে তার গাড়িতে করে সোজা চলে আসলো সেই গোডাউনের কাছে। গোডাউনের কাছে আসার পরে ফায়ার সার্ভিস এবং তার কিছু লোকজন আগুন নিভানোর চেষ্টা করছে। গোডাউনের মধ্যে প্রায় তার কোটি টাকার সম্পদ ছিল, আর এগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে রাজু দেখেই অনেক বেশি কষ্ট লাগছে। আর হঠাৎ করেই রাজুর মোবাইলটা বেজে উঠলো। আর মোবাইলটা বেজে ওঠার পরেই তখন উপাস থেকে কেউ একজন বলতে লাগলো, আমি তোকে বলেছিলাম না যে তুই আমার কোনো কিছুই করতে পারবি না, আর উল্টো এখন তোরই ক্ষতি হয়ে গেল। দেখতে পারলি আমার সঙ্গে লাগলে তোর কি অবস্থা হতে পারে? এটা তো শুধুমাত্র ট্রায়াল দেখানো হলো। যদি এর চেয়েও বেশি কিছু করার চেষ্টা করিস তাহলে পরবর্তীতে আমি কি করতে পারি সেটা তো তুই ভালো করেই জানিস। এখন তো বুঝতে পারলি আমি কে। তুই আমাকে বসার জন্য বলিস, তোর সাহস কত বড়! রফিক চৌধুরী, তুই আমার গোডাউনের মধ্যে হাত দিয়ে অনেক বড় ক্ষতি করে ফেলেছিস। কে গোডাউনে আগুন লাগার আগেও ছেলে তুই এই অন্যের শত্রু, কিন্তু এখন তুই আমার শত্রু হয়ে গেলি। তুই 3 ঘন্টা থাক, তোর এর চেয়ে বেশি কিছু হবে। আমার তো শুধুমাত্র সামান্য ক্ষতি হয়েছে, তবে এই সামান্য ক্ষতিটাই আমার কাছে অনেক বেশি কিছু। তুই আমার জায়গায় হাত দিয়েছিস, ক্ষতি কতটা হয়েছে সেটা বড় কথা নয়। আমার জায়গায় হাত দিয়ে সাহস দেখিয়েছিস, আর এই জন্য তোকে অনেক বড় মাসুল দেওয়া লাগতে পারে। রেডি থাক। তুই আমার কোনো কিছু করতে পারবি না। আমার সঙ্গে বড় বড় মাফিয়ারা রয়েছে, আর ওই মাফিয়াদের সূত্র হলো একমাত্র তুই। তার জন্য আমি ওদের সঙ্গে হাত মিলিয়েছি। তোর তো শুধু এখন পতন হতে থাকবে।
আর তুই নিজে থেকে একদিন আমার পায়ের কাছে এসে বলবি যে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি আপনার হয়ে কাজ করতে চাই। তুই নিজে থেকে একদিন এই কথা বলবি। তোর আন্ডারওয়ার্ল্ডে আর থাকা হবে না, বুঝতে পারলি? এই আন্ডারওয়ার্ল্ড শুধুমাত্রই রাজুর ছাড়া এই আন্ডারওয়ার্ল্ড অন্য কারো হতে পারে না, বুঝতে পারছিস? আমি যেদিন থেকে থাকবো না সেদিন এই আন্ডারওয়ার্ল্ড থাকবে না। এই আন্ডারওয়ার্ল্ড শুধুমাত্র আমার ব্যক্তিগত সম্পদ। তবে একটা কথা বলে রাখি, এরপরে আর আমার সঙ্গে লাগতে আসিস না। যদি আরেকবার লাগতে আসিস তাহলে কিন্তু তুই নিজে বরবাদ হয়ে যাবি। যেভাবে আছিস ঠিক সেভাবেই থাক। এত উপরে ওঠার চেষ্টা করিস না, আমাদের হাতে অনেক উপরে। এই বলে রফিক চৌধুরী কল কেটে দিল। আর রফিক চৌধুরী কল কেটে দেওয়ার পরে রাজু ভাবতে লাগলো কিভাবে কি হয়ে গেল। রফিক চৌধুরীর এত বড় সাহস হয়ে গেছে, সে কিনা গোডাউনের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে তার লোকজনের মাধ্যমে। কিন্তু রাজু কেন যেন এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আর তখনই রাফি আর মেহেদি দুজনেই চলে আসলো। আর রাফি মেহেদি দুজনে আসার পর ওখান থেকে তখন রাফি বলতে লাগলো, আমার তো সত্যি ভাবতে কষ্ট হচ্ছে, সেটা হলো রফিক চৌধুরীর মতো লোক তোর গোডাউনের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছেন। ও কি করে জানতে পারলো তোর এখানে গোডাউন আছে? এসব কথা তোর জানার কোনো কথা নয়। আমি নিজেও বুঝতে পারছি না ও এত কম সময়ের মধ্যে আমার ব্যাপারে এত খোঁজ খবর কিভাবে নিল। সে তো আমার এসব সম্পর্কে, ব্যবসা সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। ও শুধু জানে আমি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং, আমার কোনো জায়গায় ব্যবসা রয়েছে। এটা তো ওর জানার কোনো কথা নয়, এটা শুধুমাত্র কয়েকজন জানে। তাহলে কি সেই কয়েকজন মিলে আমার সঙ্গে এটা করেছে? আমার তো মনে হচ্ছে আমাদের মধ্যে থেকে কেউ খবরটা লিক করে দিয়েছে রফিক চৌধুরীকে, আর তারপর রফিক চৌধুরী এটা সুযোগ নিয়ে এইসব কাজ করেছে। এখানে প্রায় কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। আমার মালামাল নষ্ট হয়েছে সেটা কোনো কথা নয়। মানুষ প্রায় 10 জনের মতো মারা গেছে। এই 10 জনের পরিবারকে আমি কি জবাব দিয়ে দিব? ওদের পরিবার, ওদের ফ্যামিলি যখন আমাকে প্রশ্ন করবে কেন লোকগুলো মারা গেল, কেন তাদের আপনজন মারা গেল, তখন আমি তাদেরকে কি উত্তর দিব? তখন আমার কি কোনো উত্তর দেওয়ার মতো কোনো কিছু থাকবে? সকালবেলা দেখবি সবাই চলে আসে। সবাই আসার পরে যখন জিজ্ঞেস করবে তখন আমি গিয়ে বলবো, এটা ভাবতেই তো আমার গা শিউরে উঠছে। থাক, এত টেনশন করার কোনো কিছুই নেই। কপালে যেটা আছে সেটা হয়ে গেছে। এখন খুঁজে বের করতে হবে কে বা কারা কার সাহায্যে নিয়ে এসব কাজ করেছে। ওই রফিক চৌধুরীকে আমরা দেখে নেব। ওই রফিক চৌধুরী কিভাবে নির্বাচনে পাশ করে সেটাই এখন দেখার পালা। এইভাবেই সারা রাত পার হয়ে যায়। আর সকালবেলা রাজু তাড়াতাড়ি করে তার লোকজন নিয়ে মন্ত্রীর বাসায় চলে আসলো। মন্ত্রীর বাসায় আসার পরে দেখতে পারলো মন্ত্রী হয়তো কোথাও বের হচ্ছিল। আর তখন রাজুকে দেখে বলতে লাগলো, রাজু, আমি তোমার ব্যাপারটা শুনেছি, টিভিতেও দেখলাম। তোমার সঙ্গে এই বিষয় নিয়ে আমি এসে কথা বলবো। আমি আপাতত একটা জায়গায় যাচ্ছি, সম্মেলনে। তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। আপনার সঙ্গে এখন সম্মেলনে যাবার মতো পরিস্থিতিতে আমি নেই। আপনি সম্মেলনে পরও যেতে পারবেন। আগে আমার কথাটা শুনেন। আমার গোডাউন ফুরিয়েছে, সেটার ক্ষতিপূরণ নিতে আমি আপনার কাছে আসিনি। এখানে কার হাত রয়েছে সেটা আপনার কাছে জানতে এসেছি। আপনি নিশ্চয়ই জানেন। পাগল হয়ে গেছো? তোমার গোডাউনে কারা আগুন লাগিয়েছে সেটার খবর আমি কি করে জানবো? আমি তো আমার কাজ নিয়েই ব্যস্ত থাকি। ওঠো, আমার কাজ তোমাকে দিয়ে করাই, কারণ তুমি ছাড়া আমার কাজগুলো কেউ করে দিতে পারবে না। আমি কোনো কিছু ভাবতে পারছি না। আমি দুজনের মধ্যে খবর চাই কে বা কারা আমার গোডাউনের মধ্যে আগুন লাগিয়েছে। আমার মনে হয় এগুলো আপনি বের করতে পারবেন। আমি চাইলেই বের করতে পারি, কিন্তু আমি বের করব না। আপনি নিজে এগুলো থেকে বের করবেন। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আমার লোকজনকে বলছি, ওরা সমস্ত কিছু তোমার কাছে খবর দিয়ে দেবে। আপাতত আমি সম্মেলনে যাচ্ছি, তুমি আমার সঙ্গে চলো। তোমার সম্মেলনে যাওয়ার খুবই প্রয়োজন, ভবিষ্যৎ এমপি বলে কথা। আমাকে এমপি বানিয়ে দিলে তখন তো আপনাদের ভাত উঠে যাবে, কারণ আমি এমপি থেকে মন্ত্রী হব, মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী। তখন তো আপনাদেরকে আমি নাকের টাকা দিয়ে ঘোরাবো। তার চেয়ে ভালো হয় না যেখানে আছি সেখানেই থাকি? তোমাকে এমপি হওয়া লাগবে, কারণ আমি জানি তুমি সবার সঙ্গে সবকিছু করলেও আমার সঙ্গে কোনো কিছু করবে না, কারণ আমি তোমাকে অনেক বিশ্বাস করি। আর আমি তুমি ছাড়া চলতে পারবো না, এটা আমি মানি। ঠিক আছে, চলুন সম্মেলনে যাওয়া যাক। সম্মেলনে গেলে মানুষ আমাকে হয়তো নতুনভাবে চিনবে। আজকে থেকে শুরু হলো নতুন মিশন, উপরে ওঠার।
এইদিকে রাজু মন্ত্রীর সঙ্গে সেই সম্মেলনে যেতে শুরু করলো, আর ওইদিকে লেডি কুইন রফিক চৌধুরীর সঙ্গে দেখা করলো। রফিক চৌধুরী তখন লেডি কুইনকে সবকিছু বলতে লাগলো রাজুর ব্যাপারে। আর সবকিছু শোনার পরে লেডি কুইন তখন রফিক চৌধুরীকে বলতে শুরু করলো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি হবেন মন্ত্রী, আর এই নির্বাচনে আপনি জয়ী হবেন। ওই সাইফুল আর রাজু আপনার জন্য ক্ষতি করতে পারবে না। এটা তো শুধুমাত্র ট্রায়াল দেখালাম, এখনো তো অনেক কিছু বাকি আছে। আর এই রাজুকে আমি যদি আমার নিজের হাতে না মেরেছি, আমার নাম লেডি কুইন নয়। তুমি যেভাবে বলেছিলে আমি রাজুকে ঠিক সেভাবেই কথা বলেছি, কিন্তু আমার মনে হয় না রাজু আমাকে ছেড়ে দেবে। রাজু আমাকে যেখানে পাবে সেখানে গুলি করবে। আর রাজু কতটা ভয়ঙ্কর সেটা আমি ভালো করে জানি। আমার তো ভয় করছে রাজু যদি আমাকে তার আগে মেরে দেয়। এত ভয় পাওয়ার কোনো কিছু নেই। আপনি যদি মন্ত্রী হতে পারেন তাহলে আমার জন্য অনেক সুবিধা হবে। আমি আপনার সকল ব্যবসা আমি খুব সহজে চালাতে পারবো, বুঝতে পেরেছেন? আর তাই আপনাকে মন্ত্রী হওয়া লাগবে। আর আপনাকে মন্ত্রী হতে যা কিছু করা লাগে সকল কিছু আমি খরচ করব, সকল কিছু আমি দেখব। আপনি শুধু দেখে যান আমি কি করি। সেটা ঠিক আছে, কিন্তু আমাকে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট সিকিউরিটি দেওয়া লাগবে। আমার পাশের লোকগুলোকে আমি নিজে বিশ্বাস করতে পারছি না, কারণ ওরা রাজুর কাছে কোনো কিছুই না। মাসি, রাজুর ব্যাপারে আরো ভালো করে খোঁজ নেওয়া লাগবে না? কে আছিস? রাজুর ব্যাপারে ভালো করে খোঁজ নেই, তার আগে পেছনের ভবিষ্যতে সব কিছু খুঁজে বের কর। আমার সব কিছু জানা লাগবে, আর ওর কাছে থেকে আন্ডারওয়ার্ল্ডে আমার দখল করা লাগবে যেভাবেই হোক। লেডি কুইনের কথায় তার লোকজন সকলেই তাদের কাজে লেগে পড়ল। রাজুর ব্যাপারে সব খুঁজে বের করল। রাজু সম্মেলনের কাজে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ল। মন্ত্রী সবার সামনে ঘোষণা করলো এবারের এমপি ইলেকশনে রাজু প্রার্থী। মন্ত্রী নিজের বক্তব্য দেওয়ার মাঝে কথাটা বলেছে, আর রাজু এসব শোনার জন্য প্রস্তুত ছিল না। রাজুর কোনো ইচ্ছে নেই এসব রাজনীতি করার জন্য। আর এদিকে লেডি কুইন তার লোকজন দিয়ে রাজুর ব্যাপারে সবকিছু খুঁজে বের করলো। আর রাজুর ব্যাপারে সবকিছু খুঁজে বের করার পরে তখন লেডি কুইনের লোকরা বলতে লাগলো, বস, আমার কাছে খবর এসেছে রাজু তার মেয়ে এবং আরেকটা মেয়ে নিয়ে তাদের বাসায় থাকে। তবে ওর বাসা অনেক সিকিউরিটি গার্ড, ওখানে প্রবেশ করা অসম্ভব। আমাদের যা কিছু করা লাগবে বাইরে থেকে করতে হবে। ওর মেয়েটা ওর নিজের নয়, ওই মেয়েটা রাস্তা থেকে পেয়েছিল। কে যেন তার মা বাবাকে খুন করে দিয়ে যায়। আর রাজু তখন ছোটবেলা থেকেই তাকে লালন পালন করতে শুরু করে। এখন রাজু তার নিজের মেয়ের মতোই তাকে ভালোবাসে। কখন এমনটা মনে হয় না যে তার নিজের মেয়ে নয়। রাজু তাকে নিজের মেয়ের মতোই মনে করে। আর তার মেয়েকে এখন পায়েল নামে একটা মেয়ে এসেছে, আর রাজুর মেয়ে ওর নতুন মেয়েটা তার মায়ের মতোই ভালোবাসে। আমার মনে হয় পায়েল এবং রাজুর মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে, আর ওরা কিছুদিন পরে হয়তো বিয়েও করতে পারে। আর ওদের রান্নাবান্না করার জন্য তার সম্পর্কের খালা রয়েছে। গুড, আমি তো এগুলোই চেয়েছিলাম জানার জন্য। এগুলো জানতে পেরে আমার অনেক উপকার হলো। এখন কোনোভাবে যদি একবার রাজুর মেয়ে এবং তার ভালোবাসার মানুষ পায়েলকে তুলে আনতে পারা যায়, তাহলে রাজুর সব কিছু আমার কাছে চলে আসবে। কিন্তু এটা অনেক বেশি রিস্ক হতে পারে। বস, এটা আসলে অনেক বেশি রিস্ক হয়ে যাবে, কারণ রাজুর লোকজন স্যার মতো ওদের পাশে থাকে। তবে বোঝা যায় না যে ওদের কেউ সিকিউরিটি দিয়ে রাখছে। আমি গোপন সংবাদের মাধ্যমে এগুলো জানতে পেরেছি। যা করা লাগবে সবকিছু সামনাসামনি থেকে করতে হবে, যেন রাজুর লোকজন কোনো দেশে বসে থাকতে না পারে, আর ওরা যেন কোনো কিছু করতে না পারে। হ্যাঁ, আমি খুব ভালো করে বুঝতে পারছি। থাক, এসব কিছু নিয়ে আর তোর টেনশন করতে হবে না। এবার যা করার সবকিছু আমাকেই করতে হবে। যা, এবার তুই তোর নিজের কাজ কর। এই কথা বলার পরে রাকিব চলে গেল। রাকিব চলে যাওয়ার পরে এদিকে লেডি কুইন খুব ভালো একটা প্ল্যান তৈরি করে ফেলেছে। আর পরদিন সকালবেলা রাইসার স্কুলের সামনে লেডি কুইন চলে আসলো ছদ্মবেশী ধারণ করে। আর রাইসার স্কুলের সামনে এসে দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণ পরে রাইসা যখনই বের হলো তখনই লেডি কুইন ছদ্মবেশী টিচার সেজে তাকে বলতে লাগলো, কি ব্যাপার আম্মু,
তুমি কোথায় যাচ্ছ? আমি তো তোমার সঙ্গে দেখা করার জন্যই এসেছি। চলো আমরা দুজনে মিলে গিয়ে ফুচকা খাবো। তুমি না অনেক বেশি ফুচকা পছন্দ করো। কে আপনি? আমি তো আপনাকে চিনি না। আর আমি আপনার সঙ্গে ফুচকা খেতে কেন যাব? আমার নতুন আম্মু আসবে, তার সঙ্গে আমি বাসায় গিয়ে ফুচকা খাবো। আমি বাইরের জিনিস খাই না, বাবা নিষেধ করে দিয়েছে, বুঝতে পারছেন আপনি? ওকে, তাহলে তো খাওয়া যাবে না। তাহলে তোমাকে আমি চকলেট কিনে দেই। তুমি চকলেট খাবে? আমার কাছে অনেকগুলো চকলেট রয়েছে। তুমি চকলেট নাও, এখানেই খাও। না, আমি তো আপনাকে চিনি না, আপনার কাছ থেকে খাবো কেন? দাঁড়ান, আমি আম্মুকে ডাক দিয়েছি। আরে ডাকতে হবে না, আমি তোমার একটা আন্টি হই, বুঝতে পেরেছো? তোমার বাবা আমার খুব ভালো বন্ধু, আর তুমি আজকে থেকে আমাকে আন্টি বলে ডাকবে, বুঝতে পেরেছো? না, আমি আপনাকে আন্টি বলে ডাকবো না। আমি আপনাকে চিনি না মানে চিনি না। বাবা বলে দিয়েছে অপরিচিত কারো সঙ্গে কোনো কথা না বলতে এবং তাদের হাতে কোনো কিছু না খাওয়ার জন্য। সেটা তো অপরিচিত মানুষদের জন্য, আর আমি তো তোমার বাবার পরিচিত। তুমি আমাকে কখনোই দেখোনি। আমি আসলে এখানে থাকি না, তো সেই জন্য তুমি আমাকে চিনতে পারছো না। তবে সমস্যা কোথায়? আমরা তো পরিচিত হয়ে নিব। এই যে এখন পরিচয় হয়ে নিচ্ছি তোমার সঙ্গে। তুমি ভিডিও গেমস পছন্দ করো, তোমার জন্য আমি একটা টেপ কিনে নিয়ে এসেছি, এই নাও। লেডি কুইন যখনই বক্সটা দিতে যাবে তখনই পেছন থেকে পায়েল রাইসাকে ডাক দেয়, আর রাইসা এটা না নিয়ে দৌড়ে তার কাছে চলে গেল। তার কাছে চলে যাওয়ার পরে রাইসা তখন পায়েলকে বলতে লাগলো, আম্মু জানো, আমাকে না একটা আন্টি চকলেট দিতে চেয়েছে, তার উপর আবার ভিডিও গেমস খেলার জন্য ট্যাব দিতে চেয়েছে। আমি ওইগুলো নেইনি, কিন্তু উনি বলেছেন উনি নাকি আমার আন্টি হয়। ওই যে দেখো, উনি গাড়িতে করে চলে যাচ্ছে। শোনো, তুমি আমার আগে কখনোই এখানে গেটের কাছে আসবে না, বুঝতে পেরেছো? আর এই বিষয়ে এখনই তোমার আব্বুকে কোনো কিছু বলার প্রয়োজন নেই। যদি আবারও আসে তাহলে তুমি তোমার আব্বুর কাছে বলবে, বুঝতে পেরেছো? আর অন্যের দেওয়া কোনো জিনিস কোনো কিছু খাবে না আমাকে না বলে। আগে আমাকে জানাবে, তারপর তুমি খাবে, ওকে? এই কথা বলার পরে পায়েল এবং রাইসা দুজনেই বাসায় চলে আসলো। বাসায় আসার পরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলো, আর এদিকে রাজুর জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু এদিকে রাজু তার কাজে ব্যস্ত থাকায় দুপুরে বাসায় আসতে পারছে না। আর এদিকে পায়েল তাকে বারবার কল দিয়েই যাচ্ছে, আর পায়েলের কলটা রিসিভ করলো। আর কলটা রিসিভ করার পরে পায়েল তখন রাজুকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি করে বাসায় আসো, আমরা দুইজনেই খাবার খাওয়ার জন্য একসঙ্গে বসে আছি। তখন আসবে? আর কখন আসবে আমরা খাবো? এসব বাজে বাজে কাজ না করলে তোমার পেটের বাচ্চা হজম হয় না, তাই না? সবাই মিলে একসঙ্গে খাবার খাবো। রাইসা নিজেই বলেছে যে বাবাকে ছাড়া খাবে না, তো এখানে আমি কি করতাম? প্লিজ, আমি এখন অনেক ব্যস্ত আছি, তাই এখন আমি বাসায় এসে খাবার খেতে পারবো না। তুমি রাইসাকে নিয়ে খাবার খেয়ে নাও, বুঝতে পেরেছো? আমাকে ফোন করো না এখন। আমি যখন ছিলাম না তখন তো তুমি ঠিকই রাইসার থেকে সময় দিতে, আর এখন আমি এসে গেছি তো এই জন্য তোমার আর গায়ে লাগছে না। ঠিক আছে, তোমার আশা লাগবে না, তুমি তোমার কাজ নিয়েই ব্যস্ত থাকো। আর আজকে বাসায় কিভাবে ঢুকবো সেটাই আজকে দেখবো। তুই বুঝতে পারছো না কেন আমি সত্যি অনেক বেশি ব্যস্ত আছি, যার জন্য আমি আসতে পারবো না। প্লিজ তুমি রাইসাকে মানিয়ে তুমি নিজেও খেয়ে নাও, ওকে? এইদিকে তখনই রাজু কল কেটে দেয়। রাজু কল কেটে দেওয়ার পরে তখন পাশে থাকা রাফি রাজুকে বলতে লাগলো, দোস্ত, মেয়েটা তোকে অনেক বেশি ভালোবাসে রে। এটা তোর কাছে কোনো কিছুই চায় না, শুধু চায় তোর কাছে থাকার জন্য। এটা সবকিছু ছেড়ে দিয়ে তোর ভালোবাসার জন্য এসে গেছে। তুই আর তাকে আর কষ্ট দিস না, তুই এবার তাকে বিয়ে করে নে। যেহেতু তোরা একই বাড়িতে আছিস, তাই কোনো কিছু হওয়ার আগেই তোরা বিয়েটা করে নে। তুই সবকিছু জেনেও আমাকে বিয়ের কথা বলছিস? এখন কি আমার বিয়ে করা সম্ভব? আর এমন তো না যে আমি এসবের জন্য পাগল হয়ে গেছি। হ্যাঁ, ওর প্রতি আমার ফিলিংস কাজ করে, এটা ঠিক আছে, কিন্তু ভাই দেখ, বিয়ে মানে তো অন্য কিছু। ওর অন্য রুমে থাকে, আমি অন্য রুমে থাকি, তাহলে তো সমস্যা কোথায়? হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস, কিন্তু দেখ, একটা মেয়ে যখন ভাববে যে ও তো আমার হাজব্যান্ড, আর একটা মেয়ে যখন মনে করবে তার স্বামীকে তার আগলে রাখা সম্ভব,
তাহলে এটা অন্যরকম ভালো লাগা মানে? আমি তোকে বলে বোঝাতে পারছি না। ও তো এখন তোর স্ত্রী না, ও কি বলে শান্তি পাবে? তুই কি বোঝাতে চাচ্ছিস আমি খুব ভালো করে বুঝতে পারছি। ঠিক আছে, তুই যেহেতু বলছিস আজকেই কাজী অফিসে গিয়ে আমরা বিয়ে করে নেব। আর রাইসাল থাকে ও আপন করে নিয়েছে। এখন আম্মু বলতে শুরু করে দিয়েছে অন্তত পক্ষে রাইসার জন্য হলেও পায়েলকে আমার কাছে রাখতে হবে। আবারও তুই ভুল কথা বললি। রাইসার জন্য নয়, তুই তোর নিজের ভালো থাকার জন্য পায়েলকে তোর সঙ্গে রাখবে। আর রাইসা তো অন্য সাবজেক্ট। পায়েল রাইসা কেউ অনেক বেশি ভালোবাসে। তারপর রাজু তার নিজের কাজ করতে শুরু করলো আর বিকেলবেলা বাসায় ফিরল। বাসায় ফেরার পরে তখন পায়েলকে নিয়ে সোজা কাজী অফিসে চলে আসলো। আর মোটামুটি পারিবারিক ভাবেই তাদের বিয়েটা হয়ে যায়। রাজুর যত বন্ধু বান্ধব, যত লোকজন ছিল সকলেই বিয়েতে উপস্থিত ছিল। আর বিয়েটা করার পরেই রাজু সন্ধ্যার সময় পায়েলকে বাসায় রেখে সোজা চলে যায় তার কাজে। তারা এখন গোডাউনের মধ্যে সকল মালামাল আবার নতুন করে ওঠাতে হবে, ব্যবসাটা আবার নতুন করে করতে হবে। যতটা ক্ষতি হয়েছে তার কিছুটা হলেও রিকভারি করার লাগবে। আর এই কারণেই রাজু অনেকটা ব্যস্ত সময় পার করছেন। আর এদিকে পায়েলের অনেক বেশি ভালো লাগছে রাজুকে তার নিজের করে পেয়েছে, কিন্তু তার মনের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা লাগছে। আর এই কারণেই রাইসা তাকে বলতে লাগলো, সত্যি কি এখন আমি তোমাকে নিজের আম্মু হিসাবে পেয়ে গেছি? তুমি তো আমাকে ছেড়ে কখনোই যাবে না। কথা দাও, আমি তোমাকে এবং বাবাকে একই সঙ্গে চাই, ওকে? না মা, তোমাকে ছেড়ে আমি আজকে থেকে কোথাও যাব না, কারণ তোমার বাবা তো আমাকে সারা জীবনের জন্য এই বাড়িতে রেখে দিয়েছে, বুঝতে পেরেছো? রাইসা এবং পায়েল দুজনেই কথা বলতে লাগলো আর দুষ্টুমি করতে লাগলো। আর এদিকে রাজু তার নিজের কাজে ব্যস্ত ছিল। আর রাজুর কাজে মেহেদি কল দিল। মেহেদি কল দেওয়ার পরে রাজুকে যেটা বললো সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না রাজু। মেহেদি তখন উপাস থেকে বলতে লাগলো, বস, আমি সবকিছু জানতে পেরে গেছি। এটার পেছনে কে আছে, কে তোকে পেছন থেকে বাস দেওয়ার চিন্তা ভাবনা করছেন। যাকে এত সম্মান করিস, যাকে এত ভালোবাসিস, তার জন্য এত কাজ করে দিলি, সেই তোকে পেছন থেকে ছুরি মেরে দিয়েছে। মন্ত্রী লেডি কুইনের সঙ্গে হাত মিলিয়েছে গোপনে, আর মন্ত্রী নিজে থেকেই এসব কাজ করাচ্ছে। মন্ত্রী চায় যে তুই এদিকে রফিক চৌধুরীকে মেরে ফেলবি, আর এদিকে সে খুব সহজে মন্ত্রী হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে লাভ হয়ে যাবে ওই লেডি কুইনের। ঠিক আছে, আজকে রাতেই মন্ত্রী খেলাটা শেষ করব। শালার এত বড় সাহস, ও আমাকে পেছন থেকে ছুরি মেরে দিয়েছে, আমার লোকগুলোকে মেরে ফেলেছে, ওদের পরিবার এখনো পর্যন্ত আহাজারি করছে। তাহলে আমি সবকিছু ব্যবস্থা করি, তুই সবকিছু ব্যবস্থা কর। ওই মন্ত্রীকে আজকে পৃথিবী থেকে বিদায় করে দেব। তার কত বড় সাহস, এসে পেছন থেকে এভাবে ছুরি মেরে দিয়েছে। আমি সকালে প্রমাণ পেয়ে গেছি, আমি তোর কাছে সবকিছু পাঠিয়ে দিচ্ছি। আমার কাছে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে, এখানে মন্ত্রী এবং কথা বলেছে, কথার রেকর্ড সহ রেকর্ড করা হয়েছে। এই বলে রাজু তার অন্য একটা গোডাউনে চলে আসলো। এটা তার অন্য একটা আস্তানা। আর আস্তানায় আসার পরে রাজুর যত লোকজন ছিল সবাইকে একসঙ্গে বলতে লাগলো কিছু কথা। আর এদিকে লেডি কুইন আর তার লোকজন গিয়ে রাইসাকে কিডন্যাপ করে নেয়। আর এদিকে কিডন্যাপ করে নিয়ে যায় জঙ্গল বাড়িতে, সেখানে মন্ত্রী এবং তার সকল লোকজন রয়েছে। আর এদিকে মন্ত্রী তার লোকজন দিয়ে রফিক চৌধুরীকে মেরে ফেলেছে। পায়েল খুবই ভালো করেই বুঝতে পারছিল যে এমন কিছু হতে যাচ্ছে তাদের সঙ্গে। আর পায়েল তখন ওদেরকে বলতে লাগলো, তোরা রাজুর যে পরিমাণ ক্ষতি করেছিস তার জন্য তো রাজু তোদেরকে একমাত্র মৃত্যুই দিতে পারে, কিন্তু আমাদের দুজনকে তুলে এনে অনেক বড় ভুল করে ফেলেছিস। তোদের বাঁচার যতটা না আশঙ্কা ছিল এখন সেটাও নেই। আমাদের গায়ে হাত দিয়ে অনেক বেশি ভুল করেছিস। আর কোনো কিছু বলবি না। তোর বাসর ছিল, আজকে বাসর তুই আমাদের সঙ্গে করবি। তোকে তো আজকে বিকেলবেলা রাজা চৌধুরী বিয়ে করেছে, আর এখন পর্যন্ত বাসর করেনি। আর আজকে আমাদের সঙ্গে বাসরাত করবি সবার সামনে। মন্ত্রী সাহেব, আপনার না বাসরাত করার ইচ্ছে? হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি, আর এর জন্যই তো আমি তাকে আমার লোকজন দিয়ে তুলে এনেছি। শালির এত দেমাগ কোথায় যাবে? সবার সামনে আমি তোকে নষ্ট করব, দেখি তোর নাগর সে কি করতে পারে। তুমি তো পায়ে ধরে কথা বলেছি, তবুও প্লিজ এইসব কথা বলিস না রাইসার সামনে। আমি চাই না আমার মেয়ের সামনে এইসব কথা শুনতে। তো শুধু অপেক্ষা করতে থাক, রাজু আসবে, রাজু ভয়ঙ্কর ভাবে আসবে।
আমিও তো এটাই চাই রাজু আসুক এখানে। রাজু আসলেই তো আসল খেলাটা হবে, না হলে তো খেলাটা একদমই জমবে না। এদিকে মন্ত্রী রাজুর নাম্বারে কল দিল, কিন্তু রাজু ফোনটা রিসিভ করলো না। সে ওইদিকে তার লোকজনের সঙ্গে কথা বলছিল, আর তখন লেডি কুইন তার নাম্বার থেকে রাজুর নাম্বারে কল দেয়, আর রাজু তখন কলটা রিসিভ করলো। রাজু কল রিসিভ করার পর উপাস থেকে লেডি কুইন রাজুকে বলতে লাগলো, কি ব্যাপার রাজু চৌধুরী, আপনি কেমন আছেন? আপনার তো মনে হয় এখন অনেক দুঃখ, তাই না? তা আমাকে নিয়ে কথা বলছিলেন নাকি? তোদের সব কিছু আমি মেনে নিয়েছি, কিন্তু আমার মেয়ে আর আমার স্ত্রীকে কেন কিডন্যাপ করে নিয়ে গেছিস? তোদের সব কিছু সমস্যা আমাকে নিয়ে আমার সঙ্গে যা করার করবি, তা আমার ফ্যামিলিকে কেন এখানে টেনে এনেছিস? ওরা তো তোকে কোনো ক্ষতি করেনি। ও তাই তো, তা তুই তো আমার বোনটাকে মেরে ফেললি। আমার বোন তো তোর কাছে বাঁচার জন্য চেয়েছিল, কিন্তু তুই তো বাঁচতে দিসনি, তুই তাকে নৃশংসভাবে হত্যা করেছিস। এইগুলো কি করে আমি ভুলে যাব? তোর বোন কথাটা খারাপ ছিল, সেটা এই বাংলাদেশের মানুষ জানে। একজনের ড্রাগসের বড় ডিলার ছিল, বুঝতে পারছিস? আর আমি যদি আগে জানতাম যে তুই আছিস, তাহলে তোকেও আমি ক্ষতি করে অনেক আগে মেরে ফেলতাম। আমি আমার নিজেকে তৈরি করার জন্য এতদিন বিদেশে ছিলাম, আর তোকে মারার জন্যই বাংলাদেশে এসেছি। তোকে মেরে আমি পুরো আন্ডারওয়ার্ল্ডের দায়িত্ব নেব। এই আন্ডারওয়ার্ল্ড শুধুমাত্রই আমার থাকবে, শুধুমাত্র আমার। এই স্বপ্ন দেখে থাকলে একদমই ভুলে যান, কারণ এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। আর রাইসা আর পায়েলের যদি কোনো ক্ষতি হয়, তাহলে বুঝতে পারছিস আমি কি করতে পারি, আমি কতটা ভয়ঙ্কর। সেটা তুই না জানলেও তোর পার্টনারগুলো খুব ভালো করে জানে। রাজু তখন কল কেটে দিল। রাজু কল কেটে দেওয়ার পরে তার লোকজন নিয়ে সকলেই গাড়িতে উঠে পড়লো, আর গাড়িতে করে সোজা জঙ্গল বাড়ির দিকে রওনা হলো। রাজু 10 মিনিটের মধ্যেই জঙ্গল বাড়িতে পৌঁছে গেল তার সব কিছু নিয়ে। রাজু গাড়ি থেকে নেমে একটা ব্যাগ নিয়ে হাঁটতে শুরু করলো জঙ্গলের ভেতর দিয়ে, আর তখনই কয়েকটা ছেলে এসে রাজুকে নিয়ে গেল ভেতরে চোখ বেঁধে। রাজুকে নিয়ে যাওয়ার পরে রাজুর চোখের বাঁধন খুলে দেওয়া হলো। রাজুর চোখের বাঁধন খুলে দেওয়ার পরে মন্ত্রী তখন রাজুকে দেখে বলতে লাগলো, তুই আমাকে ছবল দেওয়ার চেষ্টা করেছিলি তাই না? তুই মন্ত্রী হয়ে আমাকে খেয়ে ফেলবি? ওই দিন কথাটা অনেক বেশি বুকে লেগেছিল, আর তার জন্যই তো আমি আমার সকল কিছু সাজিয়ে ফেললাম। আমাকে দাঁড়ায় তুই মন্ত্রী হয়েছিস, আর সেখানে কিনা তুই আমাকেই পেছন থেকে ছুরি মেরে দিয়েছিস। বাঘ সবসময় বাঘই থাকে, বুঝতে পারছিস? তুই আমাকে এখানে টেনে অনেক বেশি ভুল করেছিস। তোকে মেরে আমি আমার সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। তুই সবসময় বলতি না যে এসব খারাপ কাজে কেউ একজন আছে, সে সব কিছু নিয়ন্ত্রণ করছে। আসলে যত অপকর্ম হয় সবকিছু আমি করে থাকি পেছন থেকে, আর আমি লেডি কুইনকে তৈরি করেছি পুরো আন্ডারওয়ার্ল্ড চালানোর জন্য। এত বড় বড় কথা বলছিস, তাহলে চলে আয় সেই জঙ্গল বাড়িতে। তোর জন্য আমরা সকলে মিলে অপেক্ষা করছি। তুই যদি না আসিস, তাহলে এদিকে আমার লোকজন তোর বউয়ের সাথে বাসর রাত সেরে ফেলবে। তা আবার তোর মেয়ের সামনে কতটা কতটা খারাপ লাগবে বলতো? সময় মাত্র 20 মিনিট। 20 মিনিটের মধ্যে সবকিছু নিয়ে জঙ্গল বাড়িতে চলে আয়। আর হ্যাঁ, হলেও তো একজন নিয়ে আসার চেষ্টা করবি, তা না হলে তো বুঝতেই পারছিস কি হতে পারে। তখনই সবাই মিলে রাজুকে মারতে আসলো, কিন্তু রাজু ওদেরকে মেরে মাটিতে শুইয়ে দিচ্ছে। ওরা রাজুর সঙ্গে কোনোভাবেই পারছে না। আর এটা দেখে লেডি কুইন তখন রাইসা আর পায়েলকে মারতে গেল। পায়েলকে ইচ্ছে মতো থাপ্পড় দিচ্ছে, আর শেষ পর্যন্ত রাজু তার নিজের মারামারি বন্ধ করে দেয় এটা দেখে। আর তখন রাজুকে বলতে লাগলো, তোদের যা কিছু প্রয়োজন সকল কিছু আমার সঙ্গে কর, আমাকে মেরে ফেল, তবুও আমার একটু দুঃখ থাকবে না। কিন্তু পায়েল আর রাইসার কোনো ক্ষতি করিস না, ওদের কোনো কিছু হয়ে গেলে আমি সইতে পারবো না। এই কথা বলার কি দরকার? কে আছিস, রাজুকে একটু আদর যত্ন করে দে। এতদিন পর আমার সঙ্গে দেখা করতে এসেছে, অথচ আদর যত্ন করবি না? এইটা হতে পারে না। এইটা তো আমি চাই তোর কষ্ট দেখতে, আমার অনেক বেশি ভাল লাগছে। কে আছিস, পায়েলকে বিছানায় নিয়ে যা, ওর সামনে সবকিছু শেষ করে দে। আর তখনই
রাকিবের কথা শুনে পায়েলের হাতের বাঁধন খুলে দেওয়ার পরে পায়েলকে টানতে টানতে নিয়ে যায় সামনে থাকা চেয়ারের উপর, আর চেয়ারের উপর বসিয়ে দেওয়ার পরে তার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে। আর তখন রাজু সবকিছু বলল। প্লিজ থাম, আমি সবকিছু রাজি, তোদেরকে আমি সবকিছু লিখে দিতে রাজি আছি। কোথায় এই সাইন করতে হবে তাড়াতাড়ি দে, আমি সাইন করে দিচ্ছি। তবুও প্লিজ ওদেরকে ছেড়ে দে। এইভাবে তুমি তোমার সবকিছু নিজের হাতে নষ্ট করে দিও না। আমাদের কারণে তুমি কেন তোমার এত বছরের সাধনা নষ্ট করে ফেলবে? শুধু তুমি আমাদের চিন্তা করছো, একটাবার দেশের মানুষের কথা চিন্তা করছো না? ওরা যদি একবার ক্ষমতায় আসে তাহলে ওরা কি করতে পারে তুমি বুঝতে পারছো না? পুরো দেশটাকে তছনছ করে ফেলবে। আমার কাছে তোমরাই সবকিছু। তোমাকে আমি আমার নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি, আর এ কারণে তোমাদের জন্য সবকিছুই করতে পারি আমি। রাজু যখনই সাইন করতে যাবে তখনই চারপাশ থেকে গোলাগুলির আওয়াজ ভেসে আসলো। রাজু সাইন না করে পাশে থাকা পিস্তল দিয়ে ওদেরকে গুলি করতে শুরু করলো। আর গুলি করতে করতে রাইসা এবং পায়েলের কাছে চলে আসলো। আর ওদের হাতের বাঁধন খুলে দেওয়ার পরে রাইসা এবং পায়েলকে পাঠিয়ে দিল বাইরে পাঠিয়ে দেওয়ার পরে রাজু তখন তার মেশিন গান দিয়ে ওদেরকে গুলি করতে লাগলো পাখিদের মতো ঝাঁকে ঝাঁকে ওদেরকে গুলি করছিল রাজুর লোকজন। আর ওরা এত তাড়াতাড়ি চলে আসবে কোনোভাবেই আন্দাজ করতে পারেনি। লেডি কুইন যখনই দেখতে পারলো তার সকল লোককে মেরে ফেলা হচ্ছে তখনই সে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। পালিয়ে যাচ্ছিল আর তখন মেহেদি সেটা খুব ভালো করেই দেখতে পায়। রাজুর এদিকে গুলি করতে ব্যস্ত ছিল আর মেহেদি তখন রাজুকে ডাক দেয়। আর মেহেদি নিজেও লেডি কুইনকে একটা থাপ্পড় মারলো। আর থাপ্পড় মারার পরে বলতে লাগলো, তুই কি ভেবেছিস এভাবে পালিয়ে যাবি আমাদের হাত থেকে? কখনোই না, আমাদের হাত থেকে পালিয়ে যেতে পারবি না। তোকে ধরার জন্য এতদিন ধরে ওয়েট করছিলাম। মানুষে এত ক্ষতি করেছিস যে মানুষের অভিশাপে তুই আরো শেষ হয়ে যাবি। আমাকে ছেড়ে দে, তুই আমার হয়ে কাজ কর, তোকে অনেক টাকা দিব। রাজুকে মেরে ফেল আর তোকে আমি পুরো বাংলাদেশ দিয়ে দিব। আর আমি দুবাই থেকে সবকিছু নিয়ন্ত্রণ করব। তুই পুরো বাংলাদেশের দায়িত্ব পেয়ে যাবি। তুই কি ভাবছিস আমি এসব কিছুর জন্য তোকে ছেড়ে দেবো? কখনোই না। কারণ ও আমার শুধু বন্ধু না, ও আমার নিজের ভাই। ও আমাকে কোনো কিছুর অভাব দেয়নি। আর রাজুর সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করবো এটা দিয়ে ভাবলে কি করে? আমি চাইলে পুরো বাংলাদেশের দায়িত্ব নিতে পারি রাজুর কাছ থেকে। রাজু অনেকবার আমাকে বলেছে, কিন্তু আমি নেইনি। এসব কিছু আমি চালাতে পারবো না। আমি যেভাবে আছি ঠিক সেভাবেই ভালো আছি। রাজু তখনই চলে আসলো। রাজু আসার পরেই লেডি কুইনকে ইচ্ছে মতো থাপ্পড় দিতে লাগলো। মারতে মারতে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বের করে ফেলেছে রাজু। আর তখনই ওই দিক থেকে মন্ত্রী তখন রাজুর দিকে গুলি যখনই ধরতে যাবে তখনই রাজু তার পিস্তল দিয়ে মন্ত্রীকে গুলি করে দেয়। আর মন্ত্রীকে গুলি করে দেওয়ার পরে মন্ত্রী ছটফট করতে করতে কাটা মুরগির মতো মারা গেল। আর এদিকে লেডি কুইন অনেক বেশি ভয় পেয়ে গেল। আর তখনই রাজু বলতে লাগলো, তুই যে অন্যায় করেছিস, যার জন্য শুধুমাত্র শাস্তি হতে পারে মৃত্যু। দেশের মধ্যে ড্রাগসের পুরো বন্যা বইয়ে দিয়েছিলি। তো লোকজন ড্রাগসের দিকে এতটা আসক্ত হয়ে গিয়েছিল যে টাকা না পেয়ে নিজের মা বাবাকে খুন করা পর্যন্ত শান্ত হতো না। শুধুমাত্র এসব কিছু তোর কারণে হয়েছে। আমি জানি আমি অনেক বেশি ভুল করছি, অনেক অন্যায় করছি, অনেক পাপ করেছি। তবুও আমি তোর কাছে মাপ চাইছি। আমি এসব কিছু চাই না। তোর জিনিস তৈরি থাকবে, আমাকে মাফ করে দে। তোকে মাফ করব আমি? ঠিক এরকমটা মাফ হয়তো আমার লোকজন তোর কাছে চেয়েছিল, কিন্তু ওদেরকে তুই জীবিত পুড়িয়ে মেরেছিস। গোডাউনের মধ্যে আমার মেয়ে এবং আমার ভালোবাসার মানুষ, তারা তো কোনো অন্যায় করেনি, কিন্তু তুই ওদেরকে তুলে নিয়ে এসেছিস। তারপর রাজু আর কোনো কথা না বলে ওকে গুলি করে দেয়। আর গুলি করে দেওয়ার পরে ছটফট করতে করতে সেখানেই মারা গেল। তারপর রাজু সবাইকে নিয়ে চলে আসলো বাসায়। আর পায়েলকে বাসায় নিয়ে আসার পরে পায়েল কিছুটা আপসেট হয়ে আছে। মেয়েটা অনেক বেশি ভয় পেয়েছে। রাইসা গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিল আর রাইসাকে ঘুম পাড়িয়ে দেয় রাজু। ঘুম পাড়িয়ে দেওয়ার পরে রাজু রাইসার পাশে শুয়ে আছে। আর কিছুক্ষণ পরে পায়েল চলে আসলো। পায়েল এসে রাজুর বুকে শুয়ে পড়লো আর কান্না করছিল। আর তখন রাজু মাথায় হাত বুলিয়ে দেওয়ার পরে বলতে লাগলো, আজকে তোমার যদি কোনো কিছু হয়ে যেত তাহলে আমি কাকে নিয়ে বাঁচতাম? তুমি যে আমার শেষ সম্বল।
আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমি যেন তোমার কাছে আবারও ফিরে আসতে পারি। কি ব্যাপার, তুমি এভাবে কান্না করছো কেন? আমি তো আছি তোমার পাশে, তাই না? আর আজকে তো আমাদের বিয়ে হয়েছে, আজকে আমাদের বাসর রাত, তবু কেন কান্না করছো আমাকে পেয়ে? আরে পাগলি, আমার কোনো কিছুই হবে না যদি তোমার ভালোবাসা আমার থাকে। আর এখন আর কোনো কথা হবে না, মেয়ে ঘুম থেকে উঠে পড়বে। এমনিতে মেয়ের উপর দিয়ে যা ধকল দিয়েছে। আগে কথা দাও, তুমি আমাকে আজকে রাতে আমার সব অধিকার দেবে। আমি তোমার অধিকার পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছি। আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না, প্লিজ। তাই নাকি ম্যাডাম? কিন্তু কিভাবে আদর করতে হয় সেটা তো আমি জানি না, আপনি কি আমাকে শিখিয়ে দেবেন? আপনি তো ম্যাডাম, তাই আপনি সবকিছু জানেন, আমি তো ছাত্র মানুষ। ও তাই নাকি? আপনাকে সবকিছু শিখিয়ে দেওয়া লাগবে? চলেন সোফায় চলেন, তারপর আপনাকে সবকিছু শিখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হয়। রাজু পায়েলকে কোলে তুলে নিয়ে সোফায় চলে গেল আর পায়েলকে শক্ত করে জড়িয়ে ধরে হারিয়ে গেল এক অজানা রাজ্যে। আর এইভাবেই না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।